কি অবস্থা সবার। এক্সপ্লেইনার হাউস বাংলার আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো এই মুভিটার নাম দ্য ব্রিজ অফ স্পাইস। এই মুভিতে রাশিয়ান একটা গুপ্তচর আমেরিকায় গিয়ে সেখানে ধরা পড়ে যায়, আর এরপরে আমেরিকার কিছু গুপ্তচর রাশিয়ায় চলে যায়। এখন সেই গুপ্তচরেরা কি রাশিয়ায় গিয়ে ধরা খেয়েছিল, আর রাশিয়ার যে গুপ্তচরটা আমেরিকায় এসে ধরা পড়ে গিয়েছিল তার সাথে বা কি করা হয়েছিল, এই সব কিছু জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমরা মধ্যবয়স্ক একটি লোককে দেখতে পাই। তার নাম ছিল রুডওয়াল্ফ অ্যাবেল। তিনি ছবি আঁকতে অনেক পছন্দ করতেন। তিনি সেখানে একটা ছবি আঁকেন। এরপরে আমরা দেখতে পাই তিনি কারোর সাথে কথা বলছেন এবং কথা বলা শেষে তিনি রেডি হয়ে বাইরে কোথাও বেরিয়ে যাচ্ছেন। এরপরে আমরা দেখতে পাই কিছু লোক তার পিছু করছে। এরপরে অ্যাবেল একটি জায়গায় ছবি আঁকতে আঁকতে তার বেঞ্চের নিচে কয়েনের মতো কিছু একটা দেখতে পায়। সে এটি সেখান থেকে বের করে নিয়ে চলে যায়। এরপরে সে সেই কয়েনটিকে নিয়ে তার বাসায় আসে। সে এটা দেখে বোঝার চেষ্টা করে যে এই কয়েনটি আসলে কি। তো তার কাজকর্ম দেখে বোঝা যায় প্রথমে যে কলটি এসেছিল তার কাছে সেটি এই কয়েনটি আনার জন্যই এসেছিল। তো বেশ কিছুক্ষণ ধরে সেই কয়েনটি পর্যবেক্ষণ করার পর তার ভেতর থেকে সে একটি কাগজ খুঁজে পায়। সেই কাগজটিতে বিভিন্ন সংখ্যা লেখা ছিল। এই সংখ্যাগুলো যে কোনো জিনিসের হতে পারে এই সংখ্যাগুলো কোনো কিছু একটার পাসওয়ার্ড অথবা যে কোনো একটা নিউক্লিয়ার কোড। সেই সময় তার বাড়িতে সেই লোকগুলো চলে আসে যারা এতক্ষণ তার পিছু করছিল। আসলে তারা ছিল এফবিআই এজেন্ট। তারা অ্যাবেলকে জেনারেল বলে ডাকে, কারণ সেই এফবিআই এজেন্টদের কাছে মনে হচ্ছিল অ্যাবেল একজন সোভিয়েত ইন্টেলিজেন্স অফিসার যিনি আমেরিকায় এসে স্পাইং করছে, অর্থাৎ সে একজন রাশিয়ার গুপ্তচর যে আমেরিকায় এসেছে। তারা এফবিআই কে অ্যারেস্ট করে নিয়ে যায়। তবে সে তাদের সেখানে আসার আগেই সেই কয়েনটি থেকে যে কাগজটি পেয়েছিল সেই কাগজটিকে নষ্ট করে দেয়। এরপরে এফবিআই তার ঘরে তল্লাশি করা শুরু করে। পুরো ঘর খুঁজেও তারা কোনো কিছুই খুঁজে পায় না, কারণ অ্যাবেল তো সেই তথ্যটিকে আগেই নষ্ট করে ফেলেছে। তো এখন আমরা পুরোপুরি ক্লিয়ার হলাম যে অ্যাবেল একজন রাশিয়ার স্পাই বা গুপ্তচর যে আমেরিকায় কোনো একটা গোপন কাজে এসেছে। আসলে গল্পটির সময়কাল হচ্ছে 1957 সালের, যখন সেখানে কোল্ড ওয়ার চলছিল। এই সময়ে আমেরিকা এবং রাশিয়া এই দুই দেশই তাদের নিউক্লিয়ার ক্ষমতা বাড়িয়ে চলছিল। তখন তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল যে কে কার চেয়ে বেশি ক্ষমতাশীল। তাই তখন দুইটা দেশই নিজেদের এজেন্টদেরকে একে অপরের দেশে পাঠিয়ে দিত, যেন সেই দেশ সম্পর্কে অনেক তথ্য তারা নিয়ে আসতে পারে। অর্থাৎ এই সময়ে রাশিয়ার অনেক এজেন্ট আমেরিকায় আছে আর আমেরিকার অনেক এজেন্ট রাশিয়াতে আছে, আর সেই সকল স্পাইদের মধ্যে অ্যাবেলও একজন। এরপরে আমরা একজন লয়ারকে দেখতে পাই। তার নাম ছিল জেমস বিডন ওভেন। এই জেমসকে হায়ার করা হয়েছিল অ্যাবেলের বিরুদ্ধে কেস লড়ার জন্য, যাতে অ্যাবেল সেই শাস্তি পায় যেটা সে ডিজার্ভ করে। এখানে অ্যাবেল হলো রাশিয়ান স্পাই, তাই আমেরিকা অবশ্যই চাবে যেন তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। তার বিরুদ্ধে কেস লড়ার জন্য তার দেশেরই লয়ার লাগানো একটা অদ্ভুত বিষয়। এর কারণ আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আমেরিকাতে যে একজন রাশিয়ান স্পাই ধরা পড়েছে তা পুরো দেশের মানুষকে জানানো হয়। তারা এটাও জানতে পারে এই অ্যাবেলের বিরুদ্ধে যে কেস লড়বে সেও একজন রাশিয়ান। এই ব্যাপারটা আসলে অদ্ভুত, তাই না? কারণ আমেরিকাতে রাশিয়ান একজন স্পাই ধরা পড়েছে, আর এখানে তার বিরুদ্ধে যে কেস লড়বে সেও একজন রাশিয়ান। এই খবরটা টিভি, নিউজ পেপার সব জায়গাতেই দেওয়া হয়েছিল। এই কারণে জেমসকে অনেক খারাপ কথা সহ্য করতে হয়। জেমসের পরিবারও চায় না যে জেমস এই কেসটা লড়ুক, কারণ আমেরিকা হলো সোভিয়েত ইউনিয়নের অনেক বড় শত্রু। আর এখানে জেমস একজন সোভিয়েত ইউনিয়নের নাগরিক, আর সে তার নিজের দেশের নাগরিকের বিরুদ্ধেই আমেরিকার হয়ে কেস লড়বে। এই ব্যাপারটা স্বাভাবিকভাবে কেউ পছন্দ করে না। এরপরে আমরা দেখতে পাই জেমস একটি ট্রেনে করে কোনো একটা জায়গায় যাচ্ছে। সেই ট্রেনে বসে থাকা একজন মহিলা একটি খবরের কাগজ পড়ছিল, যেখানে অ্যাবেল ধরা পড়েছে এই নিউজটা ছিল, এবং সেখানে এটাও লেখা ছিল যে জেমস তার বিপক্ষে কেস লড়বে। তো যেহেতু জেমসও সেই ট্রেনেই বসেছিল, তাই সেই ট্রেনে থাকা সব মানুষরাই তার দিকে ঘৃণার চোখে তাকাচ্ছিল। জেমস সেই ট্রেনে করে আদালতে যাচ্ছিল। বিচার শুরু হওয়ার আগে জেমস একবার প্রধান বিচারপতির সাথে দেখা করে। এই প্রধান বিচারপতির সাথে জেমসের আগে অনেক ভালো সম্পর্ক ছিল। জেমস এই বিচারপতিকে অনুরোধ করে যাতে অ্যাবেলের শাস্তি একটু কম করা হয়। তো এরপরে অ্যাবেলের বিচার শুরু করা হয়। বিচারে তাকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই বিচারটা নিয়ে জেমস মোটামুটি ভালোই খুশি। যদিও 30 বছর অনেক লম্বা একটা সময়, তবুও সে খুশি হয়েছে কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। বিচারকের এই বিচার শুনে সেখানে থাকা সবাই অনেক রেগে যায়, কারণ সে আমেরিকার অনেক বড় ক্ষতি করতে এসেছিল। তাই 30 বছরের শাস্তি তার জন্য মোটেও যথার্থ ছিল না। তাই তার আরো বড় শাস্তি হওয়ার জন্য সবাই অপেক্ষা করছিল। সেখানে থাকা মানুষজন এই কারণে আন্দোলন শুরু করে। এরপর থেকে জেমসকে আরো বেশি খারাপ কথা শুনতে হয়। তার বাড়িতেও কয়েকবার হামলা করা হয়। এরপরে আমরা একটা স্কুলের দৃশ্য দেখতে পাই। সেখানে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে পারমাণবিক বোমা সম্পর্কে ধারণা দিচ্ছে, কারণ সেই সময়ে সেখানকার মানুষদের পারমাণবিক বোমা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এখন একটা প্রশ্ন মনে হতে পারে, কেন বিচারক অ্যাবেলকে মৃত্যুদণ্ড দিল না? শুধু জেমস যে তাকে শাস্তি কমাতে বলেছিল এই কারণেই কিন্তু নয়। অ্যাবেলকে মৃত্যুদণ্ড যে দেওয়া হয়নি এর পেছনে যুক্তিসম্মত একটা কারণও আছে। আমেরিকাতে যেমন রাশিয়ান কিছু স্পাই রয়েছে, তেমনি রাশিয়াতেও কিন্তু আমেরিকার অনেক স্পাই রয়েছে। যদি অ্যাবেলকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়, তাহলে রাশিয়াতে থাকা আমেরিকান
স্পাইদেরও অনেক সমস্যা হবে। তাই বিচারক অ্যাবেলকে মৃত্যুদণ্ডের শাস্তি না দিয়ে কারাদণ্ড দিয়েছে। তো এরপরে আমরা দেখতে পাই জেমসকে সিআইএ এর লোকজনরা ফলো করছে। প্রথমবার যখন এফবিআই অ্যাবেলকে ধরেছিল তখন তারা তার বাড়ি থেকে কোনো তথ্যই পায়নি, তাই সিআইএ এবার জেমসের পিছু নিয়েছে। এখানে জেমস অ্যাবেলের বিরুদ্ধে কেস লড়লেও সে কিন্তু তার শাস্তি কমিয়ে দিয়েছে, আর অন্য কোনো আইনজীবী অ্যাবেলের পক্ষে লড়াই করলে এই কেস জিততে পারতো না। তাই সিআইএ এর লোকজনরা সন্দেহ করে যে অ্যাবেল কোনো একটা তথ্য জেমসকে হয়তো দিলেও দিতে পারে। তো সিআইএ এর লোকজনরা জেমসের সাথে কথা বলে, কিন্তু অ্যাবেল জেমসকে কোনো তথ্যই দেয়নি, তাই সিআইএ এর লোকজনেরা তার কাছ থেকে কোনো তথ্য পায় না। এরপরে আমরা সিআইএ এর একটি গোপন সংস্থাকে দেখতে পাই, একটি স্পাই প্লেন যার নাম লকহেড ইউ2। এটাকে চালাবে একজন সৈনিক যার নাম গ্রে পাওয়ার। এই প্লেনটির বিশেষত্ব হলো এটি প্রায় 70,000 ফিট উপর থেকে গ্রাউন্ডের ছবি তুলতে পারে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো সোভিয়েত ইউনিয়ন তাদের বিরুদ্ধে কি কি করছে সেটা জানা। তবে দুর্ভাগ্যবশত সেই মিশনটি ফেল হয়, মাঝ আকাশেই প্লেনটিকে ধ্বংস করে ফেলা হয় এবং সেই প্লেনটির পাইলট গ্রে পাওয়ারকে সোভিয়েত ইউনিয়ন বন্দী করে ফেলে। এরপর তাকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। এখানে মজার বিষয় হলো এখানে একজন রাশিয়ান স্পাই আমেরিকার হাতে বন্দী, আবার একজন আমেরিকান স্পাইও রাশিয়ার হাতে বন্দী। এই সময় জেমসের কাছে ইস্ট জার্মানি থেকে একটা চিঠি আসে। সেই চিঠি পাঠিয়েছিল অ্যাবেলের স্ত্রী। সে জেমসকে ধন্যবাদ জানিয়েছে তার শাস্তি কমিয়ে দেওয়ার জন্য। সে জেমসকে আরো বলে তাদের একজন লয়ার ভোগেলের সাথে যেন সে দেখা করে। এই খবর সিআইএ এর কাছে চলে আসে। সিআইএ এর লোকেরা ভাবে এটা এক ধরনের ব্যাক চ্যানেল মেসেজ, অর্থাৎ নেগোসিয়েশন, মানে আমার জিনিস তুমি মেনে নাও আর তোমার জিনিস আমি মেনে নেব। ব্যাপারটা অনেকটা এরকম যে দুই পক্ষের মধ্যে একটা শান্তি চুক্তি হচ্ছে। সিআই মনে করে সোভিয়েত ইউনিয়ন অ্যাবেলকে ফেরাতে চাচ্ছে পাওয়ারের বদলে। এখানে পাওয়ার বলতে বোঝানো হচ্ছে গ্রে পাওয়ারকে, অর্থাৎ সেই পাইলটটাকে আর কি। এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ। সিআই এর লোকেরা জেমসকে রিকোয়েস্ট করে যাতে সে বার্লিনে, অর্থাৎ জার্মানিতে যায়, যাতে সে সেখানে গিয়ে এই বিষয়ে তাদের সাথে আলোচনা করতে পারে। এরপরে আমরা দেখতে পাই জেমস জার্মানিতে চলে গেছে। জার্মানিতে এখন গৃহযুদ্ধ চলছিল, সেখানকার চারিদিকে মারামারি হচ্ছিল। এই সময়ে সেখানে তৈরি হচ্ছিল জার্মানির সেই বিখ্যাত বার্লিন ওয়াল। এই দেয়ালটি জার্মানির ইস্ট এবং ওয়েস্টকে বিভক্ত করে রেখেছিল। এরপরে আমরা সেই সময়কার বিভিন্ন ভয়ানক অবস্থা দেখতে পাই। এই সময়টা ছিল 1961 সালের। এরপরে আমরা জেমসকে দেখতে পাই সে একটি ট্রেনে করে কোথাও যাচ্ছিল। সে সেই ট্রেনের জানালা দিয়ে দেখতে পায় কিছু মানুষ এই দেয়ালটিকে ক্রস করার চেষ্টা করছে। তখনই সৈন্যরা এসে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এরকম আরো বিভিন্ন সিনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় সেই সময়ে বার্লিনের, অর্থাৎ জার্মানির পরিস্থিতি কেমন ছিল। এরপর সে একটি সোভিয়েত এম্বাসিতে যায় এবং সেখানকার জিডিআর অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে। জিডিআর এর অর্থ হচ্ছে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক। জেমস সেখানে গিয়ে জানতে পারে তারা অ্যাবেলের পরিবর্তে অন্য কাউকে দিতে চায়, গ্রে পাওয়ারকে নয়। তার নাম হচ্ছে ফ্রেডরিক প্রায়র। সে ছিল একজন আমেরিকার স্টুডেন্ট, অর্থাৎ এখানে একজন আমেরিকার স্টুডেন্টের বদলে তারা একজন স্পাইকে চাচ্ছে। এখানে আমরা দেখতে পাই ফ্রেডরিককে কোনো কারণ ছাড়াই সোভিয়েত ইউনিয়ন অ্যারেস্ট করে। এই ফ্রেডরিক কিন্তু কোনো গুরুত্বপূর্ণ লোক ছিল না, কিন্তু তারা এই ফ্রেডরিককে ছেড়ে দেওয়ার মাধ্যমে অ্যাবেলকে পেতে পারে, যে ছিল একজন সোভিয়েত ইন্টেলিজেন্স এজেন্ট। জেমসের কথার মাধ্যমে জিডিআর বুঝতে পারে এটি একটি আনঅফিশিয়াল নেগোসিয়েশন। একটু আগে কিন্তু আমরা দেখেছি তাকে সিআইএ পাঠিয়েছে, অর্থাৎ অফিসিয়ালি পাঠানো হয়নি, কিন্তু জিডিআর একটি অফিসিয়াল নেগোসিয়েশন চাচ্ছিল, কারণ আমেরিকা এই জিডিআর কে কোনো পাত্তাই দিত না। তারা মনেই করতো না জিডিআর বলে কিছু আছে, তাই রেগুলেশন পাওয়ার জন্য তারা একটি অফিসিয়াল নেগোসিয়েশন চাচ্ছিল। এখানে সিআইএ জেমসকে পাঠিয়েছিল গ্রে পাওয়ারকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু জিডিআর এখানে ফ্রেডরিক নামের একজন স্টুডেন্টকে দিতে চাচ্ছে। এখানে সিআইএ তাকে বলেছিল গ্রে পাওয়ারকে ছাড়া সে যেন কোনোভাবেই ফিরে না আসে, আর এদিকে জিডিআর ফ্রেডরিককে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। এই জেমসও কিন্তু কোনো সাধারণ লোক নয়, সে অনেক বুদ্ধিমান একজন মানুষ। সে সিদ্ধান্ত নেয় সে দুজনকেই একসাথে বাঁচাবে। সে প্রথমে তাদেরকে এই কথা বলেছিল, কিন্তু তারা তার এই কথা মেনে নেয়নি। এরপরে জেমস তাদেরকে সরাসরি জানিয়ে দেয় যে তারা যদি এই ডিলটি করতে চায়, অর্থাৎ অ্যাবেলকে বাঁচাতে চায়, তাহলে তাদের দুজনকেই, অর্থাৎ ফ্রেডরিক আর গ্রে পাওয়ার দুজনকেই ছেড়ে দিতে হবে। পরে তারা তার কথায় রাজি হয়। এখান থেকেই বোঝা যায় যে অ্যাবেল তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তবে এদিকে দুই দেশেরই ইন্টেলিজেন্স এজেন্সি বন্দী হয়ে থাকা স্পাইদের মারধর করা শুরু করে, কারণ তারা জানতো কিছুদিনের মধ্যেই তাদের এক্সচেঞ্জ হয়ে যাবে। তাই এক্সচেঞ্জ হওয়ার আগে তারা যদি তাদের মেরে কোনো তথ্য বের করতে পারে, এটা তাদের জন্য অনেক ভালো একটা কাজ হবে। তারা আসলে জানতে চাইছিল এই স্পাইদের নেক্সট প্ল্যান কি, তাদের মূল মিশনটা কি, আর তারা কেনই বা এখানে এসেছিল। তবে তাদেরকে এত মারার পরেও তারা সেখানে কোনো তথ্যই দেয় না। এরপরে সেই এক্সচেঞ্জটি সম্পূর্ণ হয়। এখানে বার্লিনে গ্রেনিকা ব্রিজের উপরে অ্যাবেলের পরিবর্তে গ্রে পাওয়ারকে ছাড়া হয়, আর একই সাথে চেক পয়েন্টে চার্লি নামের আরেকটি জায়গায় ফ্রেডরিক প্রায়রকে ছাড়া হয়। মূল গল্পটি এখানেই শেষ হয়ে যায়। জেমস এরপরে তার দেশে ফিরে যায়। সে কিন্তু তার পরিবারকে বলে এসেছিল সে একটি বিজনেস মিটিং এ যাচ্ছে। তার কথা তার পরিবারও বিশ্বাস করেছিল। এরপর তারা যখন টেলিভিশনে জেমসকে দেখতে পায় তখন তাদের গর্ব হয়, কারণ সে অ্যাবেলের পরিবর্তে দুজন আমেরিকানকে বাঁচিয়ে এনেছিল। অ্যাবেলের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য তার যে বদনাম হয়েছিল, এই দুজন আমেরিকানকে বাঁচানোর জন্য তা সম্পূর্ণ চলে যায়। এরপরে আমরা জেমসকে আরেকটি ট্রেনে যাত্রা করতে দেখতে পাই। সেই ট্রেনেও একজন মহিলা
নিউজ পেপার পড়ছিল। সেই নিউজ পেপারে জেমসের সম্পর্কে বিভিন্ন তথ্য লেখা ছিল, তবে প্রথমবারের মতো এবার সেই লোকেরা তাকে ঘৃণার চোখে দেখে না। এরপরে সে যখন জানালা দিয়ে বাইরে তাকায় তখন সে দেখতে পায় কিছু বাচ্চারা সেখানে খেলাধুলা করছে, সেখানে গেট মানে পাঁচিল টপকাচ্ছে। এই দৃশ্যটা দেখে তার জার্মানির সেই বার্লিন ওয়ালের দৃশ্যের কথা মনে পড়ে যায়, যেখানে পাঁচিল টপকানোর জন্য মানুষদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছিল। যাই হোক, এই ঘটনার পর জেমস একটি গ্লোবাল রিকগনিশন পায় এবং তার দেশে অনেক নাম হয়। এমনকি 1962 সালে প্রেসিডেন্ট কনেডি তাকে রিকোয়েস্ট করে কিউবাতে আসার জন্য এবং সেখানে একটি নেগোসিয়েশন করার জন্য। এই গল্পে মেইনলি জেমস অ্যাবেলকে ডিফেন্স করেছে। সে তার বিপক্ষে লড়লেও তার শাস্তি কমিয়ে দিয়েছে এবং পরে তাকে এক্সচেঞ্জ করে বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে তার পক্ষে লড়লে হয়তো বা তাকে মৃত্যুদণ্ডই পেতে হতো, কিন্তু বিপক্ষে লড়ে সে টেকনিক্যালি তাকে সম্পূর্ণ বাঁচিয়ে দিয়েছে এবং জেলখাটা থেকেও বাঁচিয়ে দিয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখেছিলাম অ্যাবেল অনেক সুন্দর ছবি আঁকতে পারে, তাই সে তার নিজের দেশে ফিরে আসার আগে জেমসের সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানায় এবং তাকে তার নিজেরই একটি ছবি উপহার দেয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অনেক ইন্টারেস্টিং একটা মুভি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।